হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে। তো ভারতীয় অর্থনীতির শিল্প থেকে কিন্তু আজকে আমাদের আলোচনা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজ কিন্তু আমরা পার্ট 2 নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? এর আগের দিন আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম বিভিন্ন শিল্প নীতিগুলো সম্পর্কে, সেই পার্টে আমরা পড়েছিলাম। তো আজকের পার্টে আমরা কিন্তু যে মিনিরত্ন, মহারত্ন, নবরত্ন এগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? রুগ্ন শিল্প সম্পর্কে জানবো কিছুটা, ঠিক আছে? রুগ্ন শিল্পের কারণ কি, সেই সমস্ত কিছু জানবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে। আর এই যে আজকের যে ডেসক্রিপটিভ ক্লাসটি, এটা সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এসএসসি জিডি বলো, ডাব্লিউবি বলো, তো প্রত্যেকটা পরীক্ষার জন্য শিল্প থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? হতেও পারে সেটা জিওগ্রাফি শিল্প, ঠিক আছে, কিন্তু ইকোনমিক্স অর্থনীতি শিল্পটা একটু অন্যরকম। কিরকম সেটা চলো দেখে নিই। তো আমরা আগের দিন এই রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু লাস্ট ভিডিওতে আমরা একটু জেনেছিলাম। তাও আরেকবার করে বলে দিচ্ছি। দেখো প্রথমে কি রয়েছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে মালিকানাধীন কোম্পানি বা সংস্থাগুলোকে রাষ্ট্রায়ত্ত সংস্থা বলে। এবার কি বলেছে দেখো, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের মালিকানাধীন। এবার কি তিনটেই তাহলে কি, সরকার, রাজ্য, কেন্দ্র আর কেন্দ্রশাসিত অঞ্চল, এদের মালিকানাধীন কোম্পানি বা সংস্থাগুলোকে কি বলবো তাহলে? রাষ্ট্রায়ত্ত সংস্থা বলবো। দেখো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ক্ষেত্রে সরকারি শেয়ারের পরিমাণ থাকে কত? 51%, অর্থাৎ 100% শেয়ারের মধ্যে 50% প্লাস থাকতে হবে, তাহলে সেই কোম্পানিগুলোকে কি বলবে? এই রাষ্ট্রায়ত্ত সংস্থা বলবে। দেখো কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে উদ্যোগে সমূহকে 4 ভাগে ভাগ করেছেন, সেগুলো কি কি? নবরত্ন, 2 নম্বরে রয়েছে মহারত্ন, 3 নম্বরে রয়েছে মিনিরত্ন 1, আর 4 নম্বরে বা অপশন ডিতে রয়েছে কিন্তু মিনিরত্ন 2। অপশন দেখেছো, এবিসিডি দেখলেই মনে হয় কি অপশন, তাই না? এমসিকিউ কোশ্চেন করছি আমরা। আচ্ছা দেখো তাহলে প্রথমে আমরা নবরত্ন দেখে নিব। নবরত্ন, এবার নবরত্ন জিনিসটা কি সেটা আমরা ডিটেলসে জানবো। 1997 সালে বিশ্বব্যাপী প্রতিযোগিতার নিরিখে সুবিধাজনক অবস্থায় আছে এমন 9টি শিল্প সংস্থাকে নবরত্ন তকমা প্রদান করা হয়েছিল। এবার এটা কবেকার? 1997 সালে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার নিরিখে 1997 সালে ভারতবর্ষে যে যে কোম্পানিগুলো সুবিধাজনক অবস্থায় আছে, যেখান থেকে মুনাফার আশা করা যাচ্ছে, ভবিষ্যতে এখান থেকে টাকা পয়সা ইনকাম করা যাবে, সেগুলোকে তাহলে এই 9টি গুরুত্বপূর্ণ কোম্পানিকে কিন্তু নবরত্ন আখ্যা প্রদান করা হয়েছে। নবরত্ন খেতাব অর্জন করার আগে কোনো সংস্থাকে মিনিরত্ন খেতাব অর্জন করতে হবে। এবার নবরত্ন একটা কোম্পানি সরাসরি আবার নবরত্ন হতে পারবে না, এর জন্য কি অবশ্যই তাকে মিনিরত্ন খেতাব অর্জন করতে হবে। এবার মিনিরত্ন খেতাব নিচের দিকে আছে, আমরা বড় থেকে শুরু করেছি, এরপরে আরো বড় রয়েছে, মহারত্ন রয়েছে। আচ্ছা, যার পরিচালন বোর্ডে 4 জন স্বাধীন ডিরেক্টর থাকবেন। এবার এই যে একটা কোম্পানি, আমার কোম্পানি আজকে টার্নওভারে এত হয়ে গেল, আমার কোম্পানি কি নবরত্ন হয়ে যেতে পারবে? অবশ্যই না। এবার এর মধ্যে কি থাকবে? পরিচালন বোর্ডে 4 জন স্বাধীন ডিরেক্টর থাকবে। এই স্বাধীন ডিরেক্টররাই মূল্যায়ন করে বলবে যে আদৌ আমার কোম্পানিটা এই নবরত্ন কোম্পানি হওয়ার যোগ্য কি না, সেটা কিন্তু মূল্যায়ন করে থাকবে। সংস্থাগুলিকে গত 5 বছরের মধ্যে মৌ রেটিং এ অন্তত 3 বার এক্সিলেন্ট বা ভেরি গুড রেটিং পেতে হবে। এবার এই যে নবরত্ন কোম্পানি যে হলো, এই কোম্পানিগুলোকে মৌ একটা স্বাক্ষর, একটা চুক্তি হয়, তোমরা যেটা জানো, কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা বারবার পড়েছি সেটা, মৌ স্বাক্ষর। এবার এই সংস্থাগুলিকে গত 5 বছরের মধ্যে মৌ যে চুক্তিটা হয় কোনো দেশের সাথে, সেই রেটিংয়ে অন্তত 3 বার এক্সিলেন্ট বা ভেরি গুড পেতে হবে, তাহলেই সেই কোম্পানিটা কিন্তু নবরত্নর আখ্যা পেতে পারে। নেক্সট দেখো, মোট লাভ, মোট মূল্য, মোট জনশক্তি বাবদ ব্যয়, মোট উৎপাদন ব্যয়, পরিষেবা মূল্য এবং নিযুক্ত মূলধন প্রভৃতি প্যারামিটার্সের ভিত্তিতে গত 3 বছর নবরত্ন শর্তগুলি মেনে চলার উপর 100-র মধ্যে 60 নম্বর পেলে সেই সংস্থাকে নবরত্ন আখ্যা দেওয়া হয়ে থাকে। এবার শুধুমাত্র যে খেতাব অর্জন করার জন্য তাকে যে মিনিরত্ন হতে হবে তা না, সেখানে 4 জন বোর্ড মেম্বার থাকবে। সংস্থাগুলিকে যে মৌ স্বাক্ষরে, মৌয়ের ক্ষেত্রে এক্সিলেন্ট বা ভেরি গুড তো পেতেই হবে। সঙ্গে দেখো মোট লাভ, মোট মূল্য, এবার যে মোট লাভ করলো কোম্পানিটা, কত টাকা প্রফিট করলো, কত টাকা তাদের ক্যাপিটাল, কত টাকা ছিল,
মোট জনশক্তি অর্থাৎ তাদের কোম্পানিতে কতজন ব্যক্তি কাজ করেছিল, অর্থাৎ শ্রমিক কতজন ছিল বলতে পারো। মোট জনশক্তি বাবদ ব্যয়, জনশক্তিদের পিছনে বা যতজন শ্রমিক ছিল বা যতজন কোম্পানি ওয়ার্কার ছিল তাদের পেছনে কত টাকা খরচ হয়েছে। মোট উৎপাদন ব্যয়, এবার আমরা যে পণ্যটা তৈরি করছি তার জন্য কত টাকা উৎপাদন খরচ হয়েছে, উৎপাদন করতে তা কত টাকা খরচ হয়েছে। পরিষেবা মূল্য, এবার আমরা যে কোম্পানিতে প্রোডাক্টটা তৈরি করলাম সেটাকে নিশ্চয়ই বাজারে নিয়ে যেতে হবে, বাজারজাত করতে হবে। কোম্পানির সে শোরুম, কোম্পানি যেখানে তৈরি হয় প্রোডাকশন হাউসেই তো আর বিক্রি হয়ে যায় না, তাকে বাজারে নিয়ে যেতে হবে বা কোথাও একটা এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে। এবার এই এক্সপোর্ট যখন করব তখন কি অবশ্যই পরিষেবার মূল্য দরকার আছে, এটা নিয়ে যাওয়ার জন্য খরচ দরকার আছে। এই যে পরিষেবা মূল্য এবং নিযুক্ত মূলধন প্রভৃতি। এবার সেই কাজে যে আমার ক্যাপিটাল খরচ হয়েছে সেটা নিযুক্ত মূলধন। এই প্রভৃতি প্যারামিটারের ভিত্তিতে গত 3 বছরে, অর্থাৎ যেই দিন নবরত্ন কোম্পানিটা হবে বা যেই দিন মূল্যায়ন করা হবে তার আগের ঠিক 3 বছর শর্তগুলি মেনে চলার উপর 100-এর মধ্যে 60 নম্বর পেলে তবেই সেই সংস্থাগুলোকে নবরত্ন আখ্যা দেওয়া যাবে। এবার এই নাম্বারগুলো এখানে দেখলাম আমরা 4 জন যে বোর্ড মেম্বার থাকবে তারা কিন্তু কি করবে, এই 100-এর মধ্যে যদি 60+ নাম্বার কেউ পায়, তাহলে কোনো কোম্পানি পায়, তাহলে সেই কোম্পানিটা কিন্তু কি হয়ে যাবে, এই নবরত্ন কোম্পানি কিন্তু আখ্যায়িত হয়ে যাবে। বর্তমানে যে 14টি সংস্থাকে ভারত সরকার নবরত্ন সংস্থার মর্যাদা প্রদান করেছে সেগুলি হলো, এবার এই যে নিচে 14টি সংস্থা আছে যারা নবরত্ন সংস্থা হিসেবে ভারত সরকার তাদেরকে খেতাব কিন্তু দিয়েছে। এবার কথা হলো, আচ্ছা তোমরা বলতেই পারো আচ্ছা আমরা তো পড়লাম নবরত্ন 9টা সংস্থা হওয়া উচিত, কিন্তু না, 9টা না 14টা আছে। কারণ কি, এই যে শর্ত, এই শর্ত 14টা কোম্পানি পূরণ করতে পেরেছে, এই জন্য এই কোম্পানি এখানে 14টা কোম্পানি কিন্তু তাহলে নবরত্নর মধ্যে আছে। দেখো প্রথমে কি আছে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। অবশ্যই তোমরা এর শর্ট ফর্ম আর এর হেডকোয়ার্টার, প্রত্যেকটা পাশে হেডকোয়ার্টার দেওয়া রয়েছে, এর শর্ট ফর্ম এবং হেডকোয়ার্টারটা অবশ্যই তোমরা পড়বে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিইএল, এটা কোথায়, হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে। এরপর দেখো রয়েছে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সিসিআইএল, এটা হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিইএল যেটা বেঙ্গালুরু, তারপর কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সিসিআইএল, এটাও নিউ দিল্লি। ঠিক আছে, মনে রাখবে এটা, প্রত্যেকটা 14টা আছে 14টাই পড়তে হবে তোমাদের। 3 নাম্বার দেখো ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড ইআইএল, যেটা কিনা কোথায়, নতুন দিল্লির হেডকোয়ার্টার রয়েছে। এরপর হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বেঙ্গালুরু হেডকোয়ার্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়বে এটা। মহানগর টেলিফোন নিগম লিমিটেড এমটিএনএল, নতুন দিল্লি এটা। ঠিক আছে, এরপর দেখো ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড NaCOL, এটা অবস্থিত ভুবনেশ্বরে। 7 নম্বর দেখো রয়েছে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড NBCCL, এটা নতুন দিল্লিতে, এর হেডকোয়ার্টার, প্রত্যেকটারই হেডকোয়ার্টার দেওয়া রয়েছে এখানে। 8 নম্বর দেখো রয়েছে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন NMDC, এটা হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট দেখো নেভেল লিগনাইট কর্পোরেশন লিমিটেড, নেভেল লিগনাইট কর্পোরেশন লিমিটেড NCNLCL, এটা চেন্নাইতে অবস্থিত। 10 নম্বরে দেখো রয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড OIL, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে দিয়েই দেয় যে OIL এর যে হেডকোয়ার্টার সেটা কোথায় অবস্থিত, নয়ডাতে। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড PFCL, এটা কোথায় অবস্থিত, নতুন দিল্লিতে। এরপর দেখো রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড RECL, স্থাপিত হয়, এটা বিশাখাপত্তনমে এর হেডকোয়ার্টার অবস্থিত। 13 নম্বরে রয়েছে দেখো রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড RECL, এটাও নতুন দিল্লিতে অবস্থিত। এবং সর্বশেষ দেখো 14 নম্বরে রয়েছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া SCI, এটা মুম্বাইতে অবস্থিত, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তার মধ্যে এই 14টা তোমরা চাইলে একবার স্ক্রিনশট করে রাখতে পারো প্রত্যেকটা। ঠিক আছে, এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড BEL বেঙ্গালুরু থেকে একদম শেষ পর্যন্ত শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া SCI মুম্বাই, এটা অবশ্যই এই কটা
দাগ দিয়ে রাখবে বা তোমরা স্ক্রিনশট করে যখন খাতায় নোটস করবে তখন অবশ্যই এগুলোকে মার্ক করে রাখবে। এগুলো তাহলে কি নবরত্ন কোম্পানির মধ্যে পড়ে। দেখো এরপর মহারত্ন। 2010 সালের মে মাসে ভারত সরকার মহারত্ন মর্যাদা চালু করে। নবরত্ন মর্যাদা চালু করেছিল কবে? দেখো নবরত্ন মর্যাদা চালু করেছে 1997 সালে। এবার এই যে মহারত্ন, এই মহারত্ন মর্যাদা শুরু করে 2010 সালের মে মাসে। তাহলে কি ভারত সরকার মহারত্ন এই মর্যাদা চালু করে? রাষ্ট্রতত্ত্ব সংস্থাগুলিকে বা রাষ্ট্রীয়ত্ব সংস্থাগুলিকে মহারত্ন আখ্যা দেওয়া হবে যখন সে নিম্নলিখিত শর্তগুলি পালন করবে। এবার যে রাষ্ট্রীয়ত্ব সংস্থাগুলি ছিল সেগুলোকেই মহারত্ন আখ্যায়িত করা হবে, কিন্তু তাকে অবশ্যই কিছু শর্ত পালন করতে হবে। কি সেই শর্তগুলো? দেখো প্রথম শর্ত, সংস্থাগুলির নবরত্ন আখ্যা থাকতে হবে। যদি সংস্থাগুলি নবরত্ন আখ্যায়িত হয় বা নবরত্ন আখ্যা থাকে তাহলেই সেই সংস্থাটা মহারত্ন হতে পারবে। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, সংস্থাগুলি গত 3 বছরে গড় বার্ষিক লেনদেন 2500 কোটি টাকা হতে হবে। এবার এই যে কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো মহারত্ন হবে সেই কোম্পানিগুলোকে অবশ্যই কি করতে হবে? গত 3 বছরে, যেদিন থেকে মহারত্ন হবে তার ঠিক আগের 3 বছরে 2500 বা 25,000, সরি এটা 25,000 আছে, 25,000 কোটি টাকা হতে হবে গড় বার্ষিক লেনদেন। গড় বার্ষিক লেনদেন অবশ্যই 25,000 কোটি টাকা হতে হবে, তাহলেই একটা কোম্পানি নবরত্ন থেকে মহারত্ন হতে পারবে। এরপর সংস্থাগুলি ভারতের স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকতে হবে এবং পাবলিক শেয়ার থাকতে হবে। এমনকি ভারতের স্টক এক্সচেঞ্জে এই সংস্থাগুলির শেয়ার থাকতে হবে, এমনকি পাবলিক যাতে সেই শেয়ার কিনতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তাহলেই কিন্তু সেই কোম্পানিগুলো এই কোম্পানিগুলো মহারত্ন থেকে নবরত্ন থেকে মহারত্ন হতে পারবে। অ্যাকচুয়ালি নবরত্ন থেকে মহারত্ন আরো বড়, তাই না? নেক্সট দেখো, সংস্থাগুলির গত 3 বছরে কর দেওয়ার পর নিট মুনাফা 5,000 কোটি টাকার বেশি হতে হবে। এবার নবরত্ন কোম্পানিগুলো তখনই মহারত্ন হবে যখন সমস্ত খরচ করার পরে, এমনকি নিট মুনাফা কত হবে? গত 3 বছরে কর দেওয়ার পর, ভালো করে মনে রাখবে, কর দেওয়ার পর ট্যাক্স পুরোটা কমপ্লিট করার পর 5,000 টাকা যদি তাদের বেশি মুনাফা থাকে, অর্থাৎ প্রফিট থাকে, তাহলেই সেই কোম্পানিগুলোকে কি করা হবে? সেই কোম্পানিগুলোকে নবরত্ন থেকে মহারত্নে কিন্তু বলতে পারো কি একটা পদমর্যাদা দেওয়া হবে। তাদের গত 3 বছরে বার্ষিক মোট সম্পদের পরিমাণ 15,000 কোটি টাকা বা তার বেশি হতে হবে। এবার যে কোম্পানিগুলো তাহলে নবরত্ন থেকে মহারত্ন হচ্ছে তাদের কি 3 বছরে বার্ষিক মোট সম্পদের, তাদের যে সম্পদ, তাদের যে প্রপার্টি, সেই সম্পদের পরিমাণ কিন্তু কি এই 15,000 কোটি টাকা বা তার বেশি হতে হবে। অবশ্যই সেই সম্পদটা যাতে 15,000 কোটি টাকার বেশি হয়। সংস্থাগুলি বিদেশি কোনো প্রকল্প নিজস্ব মোট সম্পদের 15% পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। এবার এই যে নবরত্ন সংস্থাগুলো, এই নবরত্ন সংস্থাগুলি যদি বিদেশে কোনো প্রকল্প বা বিদেশে কোনো প্রজেক্টে তাদের সম্পদের 100%-র মধ্যে 15% কিন্তু সেই বিদেশে ইনভেস্ট করতে পারবে। ঠিক আছে, এটা পারে আর কি, পারবে বা পারে। ঠিক আছে, দেখো বর্তমান 10টি সংস্থাকে ভারত সরকার মহারত্ন মর্যাদা দিয়েছে, সেগুলি হলো, এবার আমরা যেমন 14টা নবরত্ন কোম্পানি দেখলাম, এবার আমরা 10টা মহারত্ন কোম্পানি দেখব যেগুলোকে ভারত সরকার কিন্তু এই মহারত্নের খেতাব দিয়েছে। দেখব সেই কোম্পানিগুলো কি কি। দেখো প্রথমে আছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অর্থাৎ এনটিপিসি, এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত। এরপর দেখো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসি, এটাও নতুন দিল্লিতে অবস্থিত। এরপর দেখো রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেইল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভারতের সবচেয়ে বড় বড় কোম্পানিদের মধ্যে এগুলো, তাই তো? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেইল, এটা নতুন দিল্লি। এরপর কোল ইন্ডিয়া লিমিটেড সিআইএল, এটা কলকাতা। এরপর দেখো 5 নম্বরে রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসি, এটা নতুন দিল্লি। তাহলে এই যে 5টা এখানে পড়লাম, এই 5টা তাহলে কি, এই 5টা কিন্তু
নবরত্ন নাই 5টা, মহারত্ন কোম্পানি, ঠিক আছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড আর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এই প্রত্যেকটার কিন্তু তোমরা হেডকোয়ার্টার পড়বে। দেখো বেশিরভাগের ক্ষেত্রেই এই 4টাই কিন্তু দেখো নতুন দিল্লি রয়েছে, একটা মাত্র যেটা কোল ইন্ডিয়া লিমিটেড সেটা কলকাতা রয়েছে, বাদবাকি 4টাই কিন্তু কোথায় রয়েছে, নিউ দিল্লিতে রয়েছে। এইগুলোর যদি হেডকোয়ার্টার আসে তোমাদের অনেক ইজি হয়ে যাবে, তাই না? দেখো প্রথম 4টাই তাহলে, প্রথম 5টার মধ্যে 4টাই তাহলে নতুন দিল্লি, শুধু তোমরা কোল ইন্ডিয়া লিমিটেড এটা মনে রাখবে, এটা কলকাতা। নেক্সট দেখো গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটা কোথায়, জিআইএল, এটাও নিউ দিল্লি বা নতুন দিল্লিতে, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এরপর ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, এটাও নতুন দিল্লিতে অবস্থিত। এরপর দেখো রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। আচ্ছা, বিপিসিএল এটাও মুম্বাইতে অবস্থিত। এরপর হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এইচপিসিএল, এটাও মুম্বাইতে অবস্থিত। দেখো 10 নম্বর রয়েছে পাওয়ার গার্ড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, পিজিসিআইএল, এটাও গুরগাঁওতে অবস্থিত। তাহলে আরেকবার আমরা প্রথম দিকে দেখে নিই, এখানে যে 5টা রয়েছে শুধুমাত্র কোল ইন্ডিয়া লিমিটেডটা কলকাতাতে, কোল দিয়ে কলকাতা মনে রাখতে পারো তোমরা, কোল থেকেই কলকাতা। এটা এটা বাদে দেখো 7 নম্বর পর্যন্ত, 7 নম্বর পর্যন্ত প্রত্যেকটা কিন্তু নতুন দিল্লি। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটাও নতুন দিল্লি, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড এটাও নতুন দিল্লি, তারপর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এটা মুম্বাই, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এটা মুম্বাই, আর সর্বশেষ দেখো পাওয়ার গার্ড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা গুরগাঁও। তাহলে এই যে নিচের 3টা বাদে বেশিরভাগগুলো সবই নতুন দিল্লি। আর ওই যে কোল, কোল থেকে কলকাতা ওটা মনে রাখবে, ওটা কিন্তু শুধুমাত্র কলকাতা, বাদ বাকি সবই তো নতুন দিল্লি। দেখো নেক্সট কি আছে, মিনিরত্ন 1। বর্তমান 61টি সংস্থাকে মিনিরত্ন 1 আখ্যা দেওয়া হয়েছে। কতগুলো, 61টি সংস্থা। কোন সংস্থাকে মিনিরত্ন 1 আখ্যা পাওয়ার জন্য যে শর্তগুলি মানতে হবে। এবার একটা কোম্পানি আজকে তৈরি হলো, এই না যে সেই কোম্পানিটা আজই মিনিরত্ন 1 হয়ে যাবে। তাহলে এই কোম্পানিগুলো তৈরি হওয়ার জন্য কি দরকার হবে, অবশ্যই তাকে কি হতে হবে, তাকে কিছু শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলো কি কি, দেখো তাদের শেষ 3 বছরে বার্ষিক মুনাফা 30 কোটি টাকা বা তার চেয়ে বেশি হতে হবে। অবশ্যই সেই কোম্পানিগুলো থেকে কিন্তু 30 কোটি টাকার উপরে মুনাফা আসতে হবে, তাহলেই সেই কোম্পানিটা মিনিরত্নের কিন্তু খেতাব পাবে। বার্ষিক 30 কোটি টাকা বা তার চেয়ে বেশি হতে হবে, কম হলে হবে না, এটার কম হলে কিন্তু হবে না, অবশ্যই বেশি হতে হবে, এই কমটার জন্য কিন্তু হবে না, ঠিক আছে। দেখো কোনো প্রকল্প সংস্থাগুলি তার মোট সম্পদের সমপরিমাণ অথবা 300 কোটি টাকার মধ্যে যেটি কম সেই পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবে। এবার এই যে মিনিরত্ন 1 যে কোম্পানিগুলো রয়েছে, তারা কোনো একটা প্রকল্পে, কোনো একটা প্রজেক্টে যদি ইনভেস্ট করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা ইনভেস্ট করার ক্ষেত্রে তারা তাদের মোট সম্পদের যে সমপরিমাণ সেটা তারা ইনভেস্ট করতে পারবে, কিংবা 300 কোটি টাকার মধ্যে যেটা কম সেটা চাইলে তারা কিন্তু ইনভেস্ট করতে পারবে। এটা ক্ষমতা থাকতে হবে, সেগুলা এই শর্তের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, এটা মিনিরত্ন 1 এর শর্ত। এরপর দেখো মিনিরত্ন 1 আখ্যায়িত কয়েকটি কোম্পানি হলো। এবার মিনিরত্ন 1 ট্যাগ আছে বা সম্মানে সম্মানিত এরকম কয়েকটি কোম্পানির মধ্যে কি আছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, 2 নম্বরে রয়েছে ভারত ডাইনামিক লিমিটেড, 3 নম্বরে রয়েছে অ্যান্ট্রিক্স কর্পোরেশন। এরা 3জন কিন্তু মিনিরত্ন 1 আখ্যায়িত কয়েকটি কোম্পানির মধ্যে একটি, মানে 3টি। এখানে টোটাল কতগুলো কোম্পানি আছে, বর্তমানে 61টি আছে। প্রত্যেকটা দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য 3টা দিয়েছি, দরকার নেই তোমরা 3টাই পড়বে বা দরকারই নেই, এগুলোর থেকে আসে না। তোমরা জাস্ট নবরত্ন আর মহারত্ন, নবরত্নতে আছে 14টি, মহারত্নতে আছে 10টি, এই 24টি কোম্পানি এবং তাদের ফুল ফর্মগুলো আর তাদের হেডকোয়ার্টারগুলো খালি পড়ে রাখবে, তাহলে দেখবে তোমাদের এখান থেকে কমন চলে আসছে। দেখো এরপরে মিনিরত্ন 2। দেখো
বর্তমানে 12টি মিনিরত্ন টু সংস্থা রয়েছে, ঠিক আছে। এই 12টি মিনিরত্ন টু সংস্থা রয়েছে। তাহলে দেখো, কোনো সংস্থাকে মিনিরত্ন টু আখ্যা পেতে নিম্নলিখিত কিছু শর্তগুলি মানতে হবে। এবার মিনিরত্ন 1 বলো, 2 বলো, নবরত্ন বলো, মহারত্ন বলো, প্রত্যেকটা কোম্পানি একটা নিজস্ব জায়গায় যাওয়ার জন্য অবশ্যই তাকে কিছু শর্ত মানতে হয়। সেই শর্তগুলো দেখে নিব আমরা, কিভাবে একটা কোম্পানি মিনিরত্ন টু হতে পারবে, সেই শর্তগুলো কিভাবে পূরণ করলে সেই কোম্পানিটা মিনিরত্ন টু হতে পারবে। দেখো, প্রথম কি আছে, সংস্থাগুলিকে শেষ 3 বছরে মুনাফা লাভ করতে হবে, অর্থাৎ এটি একটি লাভজনক সংস্থা হতে হবে। যদি সংস্থা থেকে লাভ হচ্ছে 3 বছরে, 1 বছর এরকম নাই যে লস হচ্ছে, প্রত্যেকবার যদি কোনো একটা কোম্পানি থেকে লাভ হয়ে থাকে তাহলে কিন্তু ভাই এই কোম্পানিটা হয়ে যাবে মিনিরত্ন টু, একটা শর্ত পূরণ করতে পারবে। দ্বিতীয়তে আছে দেখো, কোনো প্রকল্পে সর্বাধিক 150 কোটি টাকা অথবা মোট সম্পদের 50% মধ্যে যেটি কম সেই পরিমাণ অর্থ বিনিয়োগ করবে। এবার মিনিরত্ন 1টাতে দেখলাম যে তাদের যে সম্পত্তি আছে তাদের পুরো সম্পত্তির সমান কিংবা 300 কোটি টাকা, কিন্তু মিনিরত্ন 2তে আছে দেখো 150 কোটি টাকা কিংবা তাদের যে সম্পদ আছে সেই সম্পদের 50% মধ্যে যেটা কম সেটা কিন্তু সে বিনিয়োগ করতে পারবে, তাহলেই সেই কোম্পানিটা মিনিরত্ন 2 হতে পারবে। ঠিক আছে, অবশ্যই এটা মনে রাখবে। নেক্সট দেখো, মিনিরত্ন 2 আখ্যায়িত কয়েকটি কোম্পানিগুলোর মধ্যে দেওয়া রয়েছে এখানে, ভারত পাম্পস অ্যান্ড কম্প্রেসার্স লিমিটেড, এরপর দেখো আর্টিফিশিয়াল লাইন্স ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য দেওয়া রয়েছে। এগুলোর হেডকোয়ার্টার আসে না, তোমাদের বারবার বলছি, তোমরা হেডকোয়ার্টারটা পড়বে শুধুমাত্র নবরত্ন আর মহারত্নর হেডকোয়ার্টারটা পড়বে। এই নবরত্ন আর মহারত্ন হেডকোয়ার্টারটা পড়লেই কিন্তু তোমাদের আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে। এই 24টার মধ্যে থেকে বারবার পরীক্ষাতে দিয়ে দেয়। এগুলোর ক্ষেত্রে তোমার এই কোম্পানির নামগুলো পড়তে হবে না, অনেক কোম্পানি রয়েছে এরকম। নেক্সট দেখো, শিল্প রুগ্নতা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিল্প রুগ্নতা। যে শিল্প বিগত বছরে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল, অর্থাৎ যে বছরগুলোতে অতীতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, যারা বর্তমান বছরে আর্থিক ক্ষতি হচ্ছে, যেটা এখনো হচ্ছে এবং আগামী বছরে আর্থিক ক্ষতির, এটা গতির হয়ে গেছে, হ্যাঁ, আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাকে রুগ্ন শিল্প বলবো। একদম সোজা ভাষায় বলতে গেলে, যে ব্যবসাটাতে গত কয়েক বছর ধরে ক্ষতি হয়ে আসছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও এর থেকে কোনো লাভের আশা দেখা যাচ্ছে না, তাহলে সেই সম্ভাবনা আছে, সেগুলোকে কি বলবো? রুগ্ন শিল্প কিন্তু আমরা বলে থাকবো। দেখো, 1985 সালে রুগ্ন শিল্প আইন অনুযায়ী রুগ্ন শিল্পকে 7 বছরের রেজিস্টার কোম্পানি হতে হবে। এবার এই কোম্পানিটাকে কি অবশ্যই 7 বছরের রেজিস্টার কোম্পানি হতে হবে, অবশ্যই তাকে রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। 7 বছরের রেজিস্টার কোম্পানি ছাড়া সেটা কিন্তু রুগ্ন শিল্প হতে পারবে না। ঠিক আছে, 7 বছর রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলেই হবে। এবং যে কোনো একটি আর্থিক বছরে এবং ঠিক আগের বছরে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে, এবং আর্থিক বছরগুলোতে আর্থিক ক্ষতির যদি সম্মুখীন হয় তাহলেই আমরা সেই শিল্পটাকে কিন্তু বলবো কি? রুগ্ন শিল্প। ঠিক আছে, বা শিল্প রুগ্নতা বলে থাকবো। দেখো নেক্সট কি আছে, ভারতে একটির পর একটি শিল্প রুগ্ন শিল্প হওয়ার কারণগুলি হলো। এবার ভারতে কেন এত শিল্প রুগ্ন শিল্প হচ্ছে, যেটাতে অতীতেও কয়েক বছর আগের থেকে যেটাতে কোনো লাভ হচ্ছে না, ভবিষ্যতে হয়নি, ভবিষ্যতেও লাভ হচ্ছে না, আর মানে বর্তমানেও লাভ হচ্ছে না, ভবিষ্যতেও লাভ হবে না, এইরকম শিল্পগুলোর কেন রুগ্ন শিল্প হচ্ছে? দেখো কারণ, প্রথম আছে কাঁচামাল এবং অন্যান্য উপাদানের অনিয়মিত যোগান। এবার কোন একটা শিল্পের জন্য অবশ্যই কাঁচামাল দরকার আছে। এবার কাঁচামাল এবং অন্যান্য উপাদান যেগুলো কোন একটা শিল্প প্রোডাক্ট তৈরি করার জন্য দরকার আছে, সেগুলো যদি আমরা অনিয়মিতভাবে পাই তাহলে কিভাবে হবে? অবশ্যই আমরা পারবো না, তাই না? এবার আমরা পাটের বা চটের ব্যাগ তৈরি করব বা বস্তা তৈরি করবো, এর জন্য পাটের প্রোডাকশন যদি না থাকে তাহলে আমাদের শিল্পটা কিভাবে এগিয়ে যাবে? অবশ্যই যাবে না, এটা কারণ। 2 নম্বর, বিদ্যুৎ সংকট। তো এখনো বিদ্যুৎ সংকটটা কিন্তু পুরোপুরি কেটে ওঠেনি। বিদ্যুৎ সংকটের জন্য হেভি যে মেকানিজম যেগুলো হয়, যে হেভি ইলেকট্রনিক্স যে দ্রব্য যেগুলো হয়, সেগুলো কিন্তু চলতে খুবই সমস্যা হয়। এর জন্য
বিদ্যুৎ সংকটটাকে ধরা হয়েছে। পরিচালন অযোগ্যতা, এবার পরিচালন অযোগ্যতা যে যতটা কোয়ালিফাইড দক্ষ বা শ্রমিক দরকার হয় হয়তো সেরকম কাউকে পাওয়া যাচ্ছে না। অর্থনৈতিক মন্দা, টাকা পয়সা অবশ্যই অর্থনৈতিক মন্দা, টাকা পয়সা যদি ক্যাপিটাল আমি বিনিয়োগ যদি না করতে পারি তাহলে সেখান থেকে মুনাফা কিভাবে আসবে? এর জন্য অবশ্যই আগে তোমাকে বিনিয়োগ করতে হবে, তারপরে তো মুনাফা আসবে না। পরিকল্পনা এবং নির্মাণের ত্রুটি, এমন কিছু একটা পরিকল্পনা করে আমরা তৈরি করলাম, দেখা গেল তারপরে সেটা আবার এর থেকে কিছু কোম্পানিটাকে একটু বড় করতে হচ্ছে বা এখানে প্রোডাকশন হাউসটা ছোট হয়ে যাচ্ছে, তার জন্য পরিকল্পনা ত্রুটির জন্য কিন্তু এই রুগ্ন শিল্প হয়ে যাচ্ছে। দেখা গেল আমার যতটা দরকার আছে তার থেকে 10% বা 50% জায়গা কম আছে, এবার সেখানে আমি আমার কোম্পানিতেও আরো বেশি করে বাড়াতে পারবো না, না অবশ্যই আমাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। এর জন্য হতেই পারে যে শিল্প রুগ্নতা হতেই পারে। যন্ত্রপাতি ও প্রযুক্তি নির্মাণের ত্রুটি, কোনো যন্ত্রপাতি কিংবা কোনো প্রযুক্তি নির্মাণের ত্রুটি হতে পারে। এই যন্ত্রপাতি এবং প্রযুক্তি নির্মাণের ত্রুটির জন্য অবশ্যই শিল্প রুগ্নতা হতেই পারে। সর্বশেষ দেখো রয়েছে বাজারের চাহিদার অবমূল্যায়ন। এবার ভাই বাজারের চাহিদার অবমূল্যায়নটা সবচেয়ে বড় পয়েন্ট, এটা লাস্ট দেওয়া রয়েছে দেখো। তো আমার বাজারে ভাই দরকার আছে আমাদের গ্রামের বাড়িতে, গ্রামে যে বাড়ি, গ্রামের বাড়িতে আমাদের এখন এখানে বাজারে লোকজন সবাই 90% লোকজন কৃষক পরিবার থেকে বিলং করে। এবার এখানে যে মুদির দোকানগুলো রয়েছে সেই মুদির দোকানগুলোতে সব এই দামি দামি ব্র্যান্ডেড কিছু চাল 100-150 টাকা 200 টাকা কেজির চাল এনে রেখে দিল। অ্যাকচুয়ালি কৃষকদের দরকার মোটা চালের ভাত, ওটা নাকি পেটে বেশিক্ষণ থাকে। তো এই যে মোটা চালের ভাত, এবার কৃষকরা মোটা চালের ভাত তাদের খুব একটা পছন্দ না। এবার ভাই আমার চালের দরকার, আমি চাল নিয়ে আসলাম, কিন্তু আমার কাছে সেই 40-50 টাকার চাল নেই, আমার কাছে চাল আছে 200 টাকা 250 টাকা কেজির চাল, তাহলে কি আমার কাছে নেবে? অবশ্যই নেবে না। এবার এটা কি বাজারের চাহিদার অবমূল্যায়ন করলাম আমি। আমার বাজারে চাহিদা আছে সেই 40-50 টাকা কেজির চালের, কিন্তু আমার বাজারে আমি চাল এনে রাখলাম 150 থেকে 200 টাকা কেজি চাল, তাহলে কি অবশ্যই এটা বাজারের চাহিদার অবমূল্যায়ন করলাম। এবার এই যে বাজারের চাহিদা যদি অবমূল্যায়ন করি তাহলে আমার কোম্পানির একটা প্রোডাক্ট যেটা আমার বাজারে চাহিদাই নেই সেই প্রোডাক্ট আমি বানিয়ে রেখে দিলাম, তাহলে কি হবে? অবশ্যই কাজ হবে না। এটাই তাহলে রুগ্ন শিল্পের কারণ। আর রুগ্ন শিল্প আশা করা যায় তোমরা বুঝতে পারলে, কারণগুলো সবই দেওয়া রয়েছে তোমাদের বোঝার জন্য। এগুলো পরীক্ষায় তো আর ডেসক্রিপটিভ ভাবে আসে না, কিন্তু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই পয়েন্টগুলো আলোচনা করা। আজকে তোমাদের শিল্পের দ্বিতীয় পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। তৃতীয় পার্টও কিন্তু আছে, ঠিক আছে, থার্ড পার্টও আসবে খুব তাড়াতাড়ি। তো তোমরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। আর তোমাদের সকলকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।